হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আজকে আমি ছায়া প্রকাশনের ওয়ার্ক এনার্জির ক্লাস 11-এর পার্ট 3 এমসিকিউ করাবো, যেখানে 51 থেকে 67 অবধি তোমাদের অঙ্কটা করিয়ে দেবো, এমসিকিউ করা করিয়ে দেবো। লাস্ট পার্টে আমরা পার্ট 4-এ 68 থেকে 82 অবধি করিয়ে শেষ করে দেবো। যাই হোক, সেমিস্টার 1-এর এক্সাম চলে এলো প্রায়, আর মোটামুটি খুব বেশি 23 দিন পর এক্সাম। 23 দিনের মধ্যে আমরা ওয়ার্ক এনার্জি তো শেষ করবই, এটা প্রমিস। আর স্থিতিবিজ্ঞানের এমসিকিউটাও শেষ করে দেওয়ার চেষ্টা করছি। দৃঢ়বস্তুর ঘূর্ণন তোমরা মনে হয় এই সেমিস্টারে আমার কাছ থেকে পাবে না, ঠিক আছে? অত সময় আর নেই, সেমিস্টার 2 পড়ে যাবে আমার দৃঢ়বস্তুর ঘূর্ণন আস্তে আস্তে, আমি যা বুঝতে পারছি। যদি বাই চান্স পারি তাহলে দিয়ে দেবো সেমিস্টার 1-এর। বাকি আশা করি প্রথম থেকে সবই করছো। আর ফার্স্ট চ্যাপ্টারটার এমসিকিউ, আর যেটা একদম ভৌত রাশি যেটা আছে, সেই রাশির পার্টটার এমসিকিউ করানো হলো না। সেটা 2025-এ যারা 11-এ উঠবে তারা পাবে, তোমরা পেরে না, তার জন্য সরি। একমাত্রিক গতি থেকে শুরু করে স্থিতিবিজ্ঞান অবধি আশা করি আমার চ্যানেলে তুমি সমস্ত এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ সেট 1 অঙ্ক পেলা। দৃঢ়বস্তুর ঘূর্ণনটা পেলা না, সেটাও যদি পেয়ে যেতে পারো বাই চান্স, সামনে বলা যাচ্ছে না, এখনই বলতে পারছি না। সো আজকে এমসিকিউ ওয়ার্ক এনার্জির 67 অবধি করে নাও, ভালো করে প্র্যাকটিস করো। 68 থেকে পরের আর 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? চলো শুরু করি আজকের ক্লাস। 50-51 শুরু হচ্ছে আজকের নিউ ক্লাস। দুটি বস্তুকণার ভর যথাক্রমে m আর 4m, গতিশক্তির অনুপাত 2:1, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? আচ্ছা, রৈখিক ভরবেগের যেহেতু অনুপাত জানতে চেয়েছে, গতিশক্তির অনুপাত দেওয়া আছে, ভরের সম্পর্ক দেওয়া আছে, যে একজনের ভর m 4m আরেকজনের। সো এখানে আমাকে আগে গতিশক্তি থেকে ভরবেগ যেহেতু বের করতে হবে, সো গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক আগে জানতে হবে। গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক হলো P ইকুয়াল টু রুট ওভার P স্কোয়ার বাই 2m, দ্যাট ইজ P ইকুয়াল টু রুট ওভার 2me, এটা জানতে হবে। ওকে, আমাকে বের করতে হবে, এটা হলো সম্পর্ক। আমরা জানি E ইজ ইকুয়াল টু P স্কোয়ার বাই 2m, তাহলে P ইকুয়াল টু রুট ওভার 2me। সো P1 বাই P2 ইজ ইকুয়াল টু নাথিং বাট রুট ওভার 2m1 E1 ডিভাইডেড বাই রুট ওভার 2m2 E2। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 2m1 কত m ইন্টু E1 বাই রুট ওভার 2m2 কত 4m ইন্টু E2, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 2m E1 বাই 8m E2। এখান থেকে 2 টু দ্য 4 mm কেটে গেল, আর E1 বাই E2 রেশিও দেওয়া আছে 2:1। সো রুট ওভার 2 by 4 into 1, that is 2 to the 4, that is 1 by root 2, option A। একটা 0.25 HP মানে হর্স পাওয়ার মোটরের ইঞ্জিনের বেগ 600 RPM রেভলিউশন পার মিনিট, মানে কৌণিক বেগ আর কি, ইঞ্জিন ঘোরে না সেই কৌণিক বেগ। ইঞ্জিনের দক্ষতা 40% ধরে নিয়ে মোটরের একটি পূর্ণ আবর্তনে কৃতকার্য কত? আচ্ছা, পাওয়ার দেওয়া আছে, আমাকে W বের করতে হবে। W কত হয়? P ইন্টু টি। তা আমাকে টাইম জানতে লাগবে, আর এফিসিয়েন্ট পাওয়ারটা জানতে লাগবে। আগে পাওয়ার কত দেওয়া আছে দেখি। পাওয়ার দেওয়া আছে তোমার 0.25 HP, দ্যাট ইজ 0.25 ইন্টু 746 ওয়াট, দ্যাট ইজ এফিসিয়েন্ট পাওয়ার P এফিসিয়েন্ট যদি বলি ইকুয়াল টু 0.25 ইন্টু 746 ইন্টু 40%, এটা হলো এফিসিয়েন্ট পাওয়ার। তো এফিসিয়েন্ট পাওয়ার পেয়ে গেলাম। এবার টাইম বের করতে হবে। টাইম মানে টাইম এখানে বলছে যে একবার পূর্ণ আবর্তনে কৃতকার্য, মানে টাইম পিরিয়ড বের করতে হবে। আমাকে বের করতে হবে টাইম পিরিয়ড কত। ওকে, টাইম পিরিয়ড বের করার জন্য আমরা জানি যে টি ইকুয়াল টু হয় 2π/ω। তার জন্য আমাকে বের করতে হবে ওমেগা। ওমেগা ইকুয়াল টু কী হবে? ওমেগা বের করতে হবে। তো দেওয়া আছে ওমেগা, দেওয়া আছে 600 RPM। এটাকে জাস্ট তোমাকে র্যাট পার সেকেন্ড করতে হবে। র্যাট পার সেকেন্ড করার মানে হলো এটাকে 2π/60 দিয়ে গুণ করে দেওয়া, ঠিক আছে? রেভলিউশন পার মিনিট মানে 1 মিনিটে এতবার ঘুরছে। একবার ঘোরাতে ঘোরে 2π, তাহলে এতবার ঘোরাতে গেলে এত 2π, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। 2π/60 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা হয়ে যাবে র্যাট পার সেকেন্ড। ওকে, এই 0 0 6 10 কেটে গেল, তাহলে 20π র্যাট পার সেকেন্ড। এটা হয়ে গেল তোমার
ওমেগা, তাহলে এই ওমেগা মানটা এখানে বসালে 2π/20π দ্যাট ইজ ইকুয়াল টু 1/10 সেকেন্ড। এটা হয়ে গেল টাইম পিরিয়ড। সো ফাইনালি এখানে পাওয়ার যদি বসিয়ে দিই, পাওয়ার কত, মানে পাওয়ার বলতে এফিসিয়েন্ট পাওয়ারটা 0.25 ইন্টু 746 ইন্টু 40/100 40% ইন্টু টাইম পিরিয়ড হলো 1/10। এটা করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে ওয়ার্ক ডান কত। তো করো, এখানে পয়েন্ট উঠালাম, দিয়ে 100 দিয়ে দিলাম, এখানে 0 কেটে দিলাম, আর কি করে যাই, 25 দিয়ে যদি করি 25 4 100, আবার এই 4 কেটে গেল। তো আলটিমেট যেটা বাঁচলো সেটা 746/100 মানে 7.46 জুল। 7.46 জুল কোনটা অপশান আছে, অপশান এ হয়ে গেল। ইজি প্রবলেম, ঠিক আছে। চলো নেক্সট 52-53 কি বলছে, একটা এম ভরের স্থির বস্তুর উপর টি সময় ধরে পি বল প্রয়োগ করা হলো, টি সময় পর বস্তুটার গতিশক্তি কত হবে। আচ্ছা, টি সময় ধরে পি বল মানে বলটা দেওয়া আছে, টি সময় পরে বস্তুর গতিশক্তি বের করতে হবে। আচ্ছা, গতিশক্তি মানে আমরা জানি কে ইকুয়াল টু হাফ অফ mv²। ওকে, আবার আমাকে বলছে টি সময় পর ধরে পি বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, পি বল প্রয়োগ করা হয়েছে, তাহলে পি ইকুয়াল টু এম ইন্টু এ। ওকে, আচ্ছা, আবার এ ইকুয়াল টু যদি বলি, তাহলে এ ইকুয়াল টু হয় আবার কি তোমার, এই যদি এটা দিয়ে করি ভি ইকুয়াল টু টি সময় পর, তো ভি ইকুয়াল টু হয় ইউ প্লাস এ টি। ইউটা 0 ধরলাম প্রাথমিক বেগ, যেহেতু বলা নাই 0 ধরতেই পারো, তাহলে এ টি, তাহলে ইউ হলো এ টি, তাহলে এখান থেকে এ হলো v/t। আচ্ছা, তাহলে এখান থেকে যদি এই মানটা এখানে বসাই, তাহলে এটা হলো এম ইন্টু v/t। আচ্ছা, এখান থেকে যদি ভিটা বার করি, তাহলে ভি ইকুয়াল টু হলো pt/m, আর এই ভি এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে ফাইনালি কে বেরিয়ে গেল হাফ অফ m ইন্টু p²t²/m², একটা m কেটে গেল। সো p²t²/2m। দেখো তো কোনটা অপশন মিলল, p²t²/2m, অপশন বি। বোঝা গেল কি করলাম। দেখো, টি সময় পরে গতিশক্তি বের করতে বলছে, গতিশক্তি একটা ফর্মুলা হাফ অফ mv², আবার পি বল দেওয়া আছে, ইন টার্মস অফ পি আনতে হবে, তাই পি ইকুয়াল টু এম এ। এবার এখান থেকে এ বের করে ফেললাম, এর মান বসিয়ে দিলাম, ভি বের করলাম, ভি এর মানটা বসিয়ে দিলাম। সিম্পল প্রবলেম, একটু বুঝলেই সহজ একদম। 53 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু ভালো করে দেখবে, আসতে পারে পরীক্ষা। হ্যাঁ, যদি একটা বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি পায়, তবে বস্তুটার গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। সো গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, ই ইকুয়াল টু হয় p²/2m। ওকে, তাহলে ই ড্যাশ কত হবে, ই ড্যাশ হবে p²/2m, কারণ পিটা পাল্টেছে, পি ড্যাশটা কত পাল্টেছে, পি ড্যাশটা হয়েছে পি প্লাস পি ইন্টু 50%। ঠিক আছে, পি প্লাস কেন, এটা ছিল এত বেড়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 5 2 10 2 3 p/2। তাহলে বসিয়ে এখানে, তাহলে ই ড্যাশ হলো 9p²/4 2 8m, দ্যাট ইজ 9/4 p²/2m, দ্যাট ইজ 9/4e। তাই তো, তাহলে ই ছিল p²/2m, ই ড্যাশ হলো 9/4e। তাহলে বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি একবার করে দিলাম, শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি হলো, ছিল কত, হলো কত 9/4e, ছিল কত ই, ডিভাইডেড বাই ছিল কত ই ইন্টু 100। শতকরা বৃদ্ধি মানে কত হলো, কত ছিল বিয়োগ ডিভাইডেড বাই কত ছিল ইন্টু 100। সো এখানে বিয়োগ করলে ই কেটে যাবে, কমন নিয়ে 9/4 থেকে একবার দিলে 5/4 ইন্টু 100, 4 25 100, 5 25 125%। তাহলে 125% তোমার শক্তিটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার, অপশন সি, তাহলে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট 54-55 কি বলছে দেখো, প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা এম ভরের একটি ব্লককে ভি বেগে গতিশীল এম ভরের একটি বুলেট আঘাত করে এবং ব্লকটির মধ্যে গেঁথে যায়। সম্পূর্ণ সংস্থাটি স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং সংস্থাটির উপর কোনো রকম বাহ্যিক বল প্রযুক্ত না হয় না। তাহলে এই প্রক্রিয়ায় গতিশক্তির যে হ্রাস হবে। আচ্ছা, সবথেকে প্রথমে বলে রাখি, যখন একটা বস্তুর মধ্যে আরেকটা বস্তু গেঁথে যায়, তখন কিন্তু তার গতিশক্তির যে হ্রাসটা সেটা কিন্তু সর্বোচ্চ হয়। ঠিক আছে, এটা থিওরি আছে, পড়বে, সেটা কত হবে এখানে আমরা বের করব। দেখো,
প্রথমে বলেছে এম ভরের একটা ব্লক ছিল আর তার মানে স্থির অবস্থায়, মানে তার বেগ ছিল 0, আর স্মল ভি বেগে একটা গুলি আসলো এম ভরের, সেটা তার মধ্যে প্রবেশ করলো, তারপরে তারা একসাথে চলতে শুরু করলো। আচ্ছা, তাহলে যদি এখানে প্রথমে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি, হ্যাঁ, তারপরে আমরা কতটা গতিশক্তি মানে শক্তির হ্রাস হলো সেটা বের করছি। হ্যাঁ, তো সিস্টেমটার প্রথমে আগে ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলে? প্রথমে যে বস্তুটা ছিল তার ভরবেগ হলো 0 কেন? কারণ এম ভরের ব্লক স্থির ছিল, m ইন্টু 0 প্লাস ছোটো m ইন্টু ভি, মানে ছোটোতে এম ভরের গুলি ভি বেগে আসছিলো। এটা হলো মানে গুলি লাগার আগের ভরবেগ, আর গুলি যখন আঘাত করে নিল দুজন অ্যাড হয়ে গেছে m প্লাস m, এবং তার টোটালটা বেগ হয়েছে ভি। তাহলে এখান থেকে আমরা ভিটা যদি বার করি, ক্যাপিটাল ভিটা, তাহলে সেটা হবে এম ভি ডিভাইডেড বাই m প্লাস m থাকলো। এবার গতিশক্তির হ্রাস কত হয়েছে সেটা যদি বলি, তাহলে ইনিশিয়ালি সিস্টেমটার গতিশক্তি বলতে খালি গুলির গতিশক্তি, আর তারপরে সিস্টেমটা গতিশক্তি বলতে দুজনের একসাথে গতিশক্তি। তাহলে গতিশক্তি হ্রাস ডেল্টা ই ইকুয়াল টু কি? আগে গতিশক্তি কত? খালি হাফ অফ এম ভি স্কোয়ার, কারণ স্থির বস্তুটার গতিশক্তি 0, মাইনাস এখন গতিশক্তি কত? দুজন একসাথে অ্যাড হয়ে গেছে, হাফ অফ এম প্লাস এম, এটা অ্যাড হয়ে গেছে, এবং তাদের বেগ ক্যাপিটাল ভি স্কোয়ার, যে ভি এর মানটা আবার এখানে আছে সেটা এখানে যদি বসিয়ে দেবো, তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম প্লাস এম, ভি স্কোয়ার মান যদি বসাই তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম প্লাস এম তার স্কোয়ার, এখান থেকে একটা কেটে গেল। তাহলে কি থাকলো? হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম প্লাস এম। আচ্ছা, তার মানে এখান থেকে যদি হাফ অফ এম ভি স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে এখানে 1 মাইনাস এখানে থাকবে হাফ অফ এম ভি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এম বাই এম প্লাস এম দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার ইন্টু এখান থেকে এম প্লাস এম লসাগু চলে গেল, তাহলে উপরে এম প্লাস এম মাইনাস এম কেটে গেল, মানে ক্যাপিটাল এম। তাহলে কী হলো ফাইনালি দেখতে? এম ক্যাপিটাল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এম স্মল এম, এর কোন অপশান আছে? এম ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই 2 ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম, মানে অপশান ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এই পরিমাণ এনার্জি কিন্তু নষ্ট হয়েছে, এটাই কিন্তু ম্যাক্সিমাম এনার্জি, হ্যাঁ, নষ্ট হওয়া। নেক্সট 55 কী বলছে? বলছে বিবৃতি 1, ভি বেগে গতিশীল একটা স্মল এম ভরের বিন্দুবস্তু স্থির অবস্থায় থাকা ক্যাপিটাল এম ভরের একটি বিন্দুবস্তুর সাথে সংঘর্ষ ঘটায়। যদি সম্ভাব্য সর্বোচ্চ শক্তির অপচয় হয় এফ ইন্টু হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আর বিবৃতি 2 বলছে যখন বস্তু বিন্দু দুটি সংঘর্ষের ফলে পরস্পরের সঙ্গে আটকে যায় তখন সর্বোচ্চ শক্তির অপচয় হয়। আচ্ছা, আমি সেকেন্ড বিবৃতিটা সঠিক বলবো কেন? কারণ আমি এটা বললাম যে যখন একটা বস্তু সংঘর্ষের পর যখন সেটা আটকে যায় তখনই কিন্তু সর্বোচ্চ শক্তির অপচয় ঘটে, ঠিক আছে? এবং সেই সর্বোচ্চ শক্তির মান কত? হাফ অফ এম বি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস স্মল এম, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ঠিক আছে? এই কেসটাতে দেখো এখানে কিন্তু কোথাও মানে কি বলবো যুক্ত হওয়ার কথা বলেনি। যদি বাই চান্স যুক্ত হয়ও বা সর্বোচ্চ যে শক্তিটা অপচয় হয় সেটা বলছে স্মল এফ ইন্টু হাফ অফ স্মল এম ভি স্কোয়ার, আবার এফের মান বলছে স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এফের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আসছে এরকম হাফ অফ স্মল এম ভি স্কোয়ার ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তারপরে এখানে আসবে হলো এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2 ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা কিন্তু সর্বোচ্চ শক্তি অপচয় নয়, সর্বোচ্চ শক্তি অপচয় আগেরটাই যেটা বললাম, যেটা এসছে স্মল এম ক্যাপিটাল এম ভি স্কোয়ার বাই 2 ইন্টু এম প্লাস এম, যেটা যখন একটা বস্তুতে একটা বস্তু যুক্ত হয় তখনই হয়, ঠিক আছে? বাকি সময় কিন্তু বাকি অস্থিতিস্থাপক সংঘর্ষগুলোতে কিন্তু সর্বোচ্চ শক্তি ব্যয় হয় না। স্থিতিস্থাপক সংঘর্ষে তো শক্তি ব্যয় প্রশ্ন উঠেই না, এখানে অবশ্যই শক্তিগুলো মানে অস্থিতিস্থাপক সংঘর্ষ, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে তখনই শক্তির অপচয় সবথেকে বেশি ঘটবে যখন একটা বস্তুতে একটা বস্তু আটকে যাবে, ঠিক আছে? সো বিবৃতি 2টা রাইট, বিবৃতি 1 কোনোভাবেই রাইট হচ্ছে না। সো অপশান এ কী বলছে? বিবৃতি 1 আর 2 দুটোই সঠিক, এটা হবে না। 1 আর 2 দুটোই সঠিক, তাহলে হবেই না। বিবৃতি 1টা সঠিক বলছে কিন্তু 2 সঠিক নয়, এটা হবে না। তাহলে বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক, অপশান ডি হবে এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে এবারে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কোয়েশ্চেন টাইপে বলছে বিবৃতি মানে এরকম টাইপের কোয়েশ্চেনও কিন্তু
মানে তোমার নিয়ম অনুযায়ী দিতে হবে, শূন্যস্থান পূরণ দিতে হবে, এই টাইপের কোয়েশ্চেনগুলো দিতে হবে, ভিত্তি সত্য মিথ্যা সব ধরনের কোয়েশ্চেনই দিতে হবে, সেগুলো ভালো করে করবে এগুলো। হ্যাঁ, চলো নেক্সট 56 কী বলছে, একটা ফাইটার এয়ারক্রাফট উলম্ব বৃত্তপথে ঘুরছে, সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ কী হবে? কেউ যদি উলম্ব বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগ হয় তাকে সন্ধি বেগ বলে, এবং তার মান হয় √r(g). ক্যালকুলেশনটা আশা করি করেছো, ঠিক আছে? থিওরিটা পড়বে ভালো করে, তাহলেই জানবে কী ফর্মুলা, √r(g). এখানে ফর্মুলাটাই জানতে চেয়েছে কত হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? একটা মসৃণ অতল বেগ এম ভরে একটি বস্তু এই উচ্চতা থেকে ভূমিতে এসে একটি অমসৃণ অনুভূমিক তলে, যার ঘর্ষণ গুণাঙ্ক মিউ, গিয়ে পড়ে, তাহলে ওই তলে কতদূর গিয়ে বস্তুটা থামবে? আচ্ছা, খুব সিম্পল একটা প্রবলেম, ভালো করে বুঝবে। মনে করো বস্তুটা যখন এই টপে এখানে আছে, টপ পজিশন আছে, তখন তার শক্তি হলো স্থিতিশক্তি, যার মান mgh। যখন এই বটম পজিশানে এলো, এবার সামনে এগাবে, তখন তার মধ্যে সমস্ত স্থিতিশক্তি নেই, গায়েব হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কারণ হাইট নেই, সমস্ত শক্তি কনভার্ট হয়ে গেছে গতিশক্তিতে, কিসে? কাইনেটিক এনার্জি, যার মান হলো ½ mv²। সো ½ mv² ইজ ইকুয়াল টু নাথিং বাট mgh, ঠিক আছে? তার মানে এই গতিশক্তি, স্থিতিশক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হয়েছে। সো ইউ এর মানও mgh বলতে পারি, কে এর মান ½ mv², যার মান mgh এর সমান। আচ্ছা, এবার এই শক্তির দরুন এখানে থেমে থাকবে না, এ কী হবে? এইখানে এগাবে, অর্থাৎ এখানে এগানো মানে এখানে ঠিক পজিটিভ ওয়ার্ক হবে এই এনার্জিটার জন্য। এই ওয়ার্কটা কেন হবে? আচ্ছা, বস্তুটা থামবে না কেন? কারণ নিচে মেঝেটা আছে, যেহেতু এনার্জি আছে মেঝেতে, যদিও ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বলের এগেনস্টেও একটা ওয়ার্ক ডান করে ফেলবে। কেন ফেলবে? কারণ তার মধ্যে এনার্জি আছে। কতটা ওয়ার্ক ডান করবে? সাপোজ এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা হলো এফ, তাহলে তার বিরুদ্ধেও মনে করে এতটা ট্রাভেল করেছে, যার ডিস্টেন্স মনে করো এক্স, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু নাথিং বাট ঘর্ষণ বল ইন্টু এক্স, এটা হলো ওয়ার্ক ডানও করবে, ঠিক আছে? এই যে ওয়ার্ক ডানটা করলো, করে এক্স ডিস্টেন্স পর্যন্ত গিয়ে থেমে গেল, তার মানে কি সমস্ত এনার্জিও ইউজ করে ফেললো। এনার্জিও পেয়েছিল কতটা? কাইনেটিক এনার্জি ½ mv² বলো বা mgh বলো, সেই এনার্জিটা ইউজ করলো কিসে? ওয়ার্ক ডান করতে এগেনস্ট দ্য ফ্রিকশন, কোথায়? মেঝেতে, ঠিক আছে? দিয়ে কতটা ট্রাভেল করলো? এক্স। তাহলে এই ওয়ার্ক ডানটাই নাথিং বাট দিস mgh বা ½ mv², যেটা ইচ্ছে বলতে পারো এনার্জিটা, ঠিক আছে? ½ mv² মানে mgh কনভার্ট হলো ½ mv² কনভার্ট হলো f ইন্টু এক্সে, তাহলে f ইন্টু এক্স ইকুয়াল টু ½ mv² নিতে পারো, mgh নিতে পারো, তো সুবিধা অনুযায়ী এখানে mgh নেওয়া ভালো, কারণ অপশানে এইচ দিয়ে আছে। সো f ইকুয়াল টু mgh, সেখান থেকে আমি এক্স বের করতে হবে, এক্স ইকুয়াল টু নাথিং বাট mgh ডিভাইডেড বাই এক্স, সরি এফ হয়ে গেল। এবার এফ তো এখানে তো অপশান না, এফ তো মিউ দেওয়া আছে, তাহলে এফ ইকুয়াল টু আবার মিউ এন, এফ ইকুয়াল টু কী হয়? মিউ এন, মানে মিউ এম জি, তাহলে ক্যালকুলেশন করলে এম জি কেটে গেল, সো নাথিং বাট এইচ বাই মিউ, অপশান বি। ওকে, হয়ে গেল, সিম্পল প্রবলেম। চলো নেক্সট 58 কী বলছে? একটা বস্তু এল দৈর্ঘ্যের ভরিন দড়ির সাহায্যে ঝুলে আছে, এই যে বস্তু ঝুলছে, ভালো কথা, এটা হলো এল দৈর্ঘ্য, ভালো কথা। বস্তুটাকে ইউ অনুভূমিক বেগ দেওয়া হলো, তাহলে যখন দড়িটা অনুভূমিক ওবি হয়ে যায়, মানে একদম টপ পজিশন হয়, তখন বেগের পরিবর্তনের মান কত? পরিবর্তন কিন্তু, হ্যাঁ, বেগ না কিন্তু, বেগের পরিবর্তন। আচ্ছা, এটাকে আমি একটা রেসপেক্ট ধরে নিলাম, গ্রাউন্ড রেসপেক্ট, তাহলে এখান থেকে এল, তার মানে এই পজিশানে ওর বেগ ইউ, এবং যেহেতু এটা রেসপেক্টেড লাইন ধরে নিলাম, মানে কী বলে ওটাকে, রেফারেন্স ধরে নিলাম, সো এখানে স্থিতিশক্তি 0, মানে তাহলে এ পয়েন্টে স্থিতিশক্তি যদি বলো তাহলে কিন্তু 0, আর গতিশক্তি কত? গতিশক্তি হলো কিন্তু ½mv²। এবার সেটা যখন বি পয়েন্টে পৌঁছে গেল, তখন কিন্তু স্থিতিশক্তি ইউ দিলিছে, হয়ে গেল কিন্তু mg, হাইটটা কত গেইন করলো? এল, এর থেকে যখন বিতে গেলো তখন হাইটটা গেইন করলো কিন্তু এল, উইথ এই মানে রেফারেন্সের মানে সাপেক্ষে, তাহলে কিন্তু ওখানে স্থিতিশক্তি হয়ে গেলো mgl, ঠিক আছে? মানে যে পয়েন্টে বস্তুটা আছে কিনা সেটা আমি গ্রাউন্ড থেকে জিরো হাইটে ধরলাম, ওটাই মানে রেফারেন্স ধরলাম, হ্যাঁ। স্থিতিশক্তি সবসময় রেফারেন্স থেকে যত হাইটে থাকবে সেই হাইট ইন্টু এমজি, ঠিক আছে? এটাকে অভিকর্ষণ স্থিতিশক্তি বলে। ওকে, তাহলে এমজি। আর কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু কত হবে? ½ mv², ঠিক আছে? কী আর দিয়েছে? বেগের পরিবর্তন, তাহলে এখান থেকে আগে ভিটা বের করতে হবে। তাহলে আমরা জানি গতিশক্তি টোটাল শক্তি সবসময় কনজার্ভ থাকে, তাহলে এটা টোটালটা সেম হবে। দেয়ারফর ½ mv² ইকুয়াল টু
mgl plus half of mv square. That implies half of 2টা কেটে দিয়ে 2mgl করে দিলাম, m কমন নিয়ে কেটে দিলাম, তাহলে u স্কোয়ার ইকুয়াল টু 2gl প্লাস v স্কোয়ার, তাই তো? তাই করলেন তো, 2 বোথ সাইডে গুণ করে দিল সব জায়গায়, হ্যাঁ। তাহলে হলো, তাহলে এখান থেকে v ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gl। এটা কিন্তু ভি বেগ বেরোলো বি পয়েন্টে বেগ যদি বলতো তাহলে কিন্তু অপশান এ হতো, কিন্তু বি পয়েন্টে বেগ বলেনি, বি পয়েন্টে বলেছে বেগের মান, বেগের পরিবর্তন কত। বেগের পরিবর্তন মানে এই পয়েন্টে বেগ হয় এই মুখে, তাহলে এই পয়েন্টে বেগ হবে এই মুখে, তাহলে এইখানে মান হলো ইউ আর এখানকার মান হলো এই যে ভি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gl। তাহলে আমরা জানি যখন দুটো ভেক্টর একে অপরের লম্ব হয় তাহলে তাদের যদি মানে বিয়োগ করি, তাহলে এটা এখানে যদি ধরি এটা ইউ ভেক্টর, এটা ভি ভেক্টর, তাহলে মড অফ ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু হয়, যেহেতু দুটো একেবারে লম্ব, রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। যেহেতু ভেক্টর দুটো একেবারে লম্ব ভেক্টর হতে গেলে তাদের মানে যোগফল হয় রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, বিয়োগফল হয় রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, কারণ বাকি যে টার্মটা মাইনাস 2ab কস আলফা, সেখানে আলফা মান 90 যেহেতু কস 90 0, তো এই পার্টটা থাকেই না। সো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ভি এর মান কত বেরিয়েছে, ভি এর মান বেরিয়েছে ইউ স্কোয়ার মাইনাস 2gl, ঠিক আছে? এই স্কোয়ার করে দিলাম, রুট আছে উঠে গেল, প্লাস ইউ স্কোয়ার, এখান থেকে ইউ স্কোয়ার হলো 2u স্কোয়ার, সো 2 কমন নিতে গেলে ইউ স্কোয়ার মাইনাস gl। তাহলে অপশান দাঁড়াবে কোনটা, 2 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস gl, অপশান বি কিন্তু, হ্যাঁ, অপশান এ বলে কিন্তু গুলাবেন না। কে ইকুয়াল টু স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার, স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটা স্প্রিংয়ের এক প্রান্তে 1 কেজি ভরে একটা ব্লক অমসৃণ তলের উপরে রাখা আছে, যার তলটার মিউ ইকুয়াল টু 0.7। ব্লকটাকে প্রাথমিকভাবে 4 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হলে স্প্রিংয়ের সর্বোচ্চ প্রসারণ কত হবে? আচ্ছা, ধরি প্রসারণ হলো এক্স। এবার বোঝো, যখন তুমি ভি নট বেগ দিলে তখন তোমার বস্তুটার মধ্যে যে কাইনেটিক এনার্জি পয়দা হলো সেটা হলো হাফ অফ এম ভি নট স্কোয়ার। ওকে, এবার এই কাইনেটিক এনার্জিটা কী কী কাজ করবে? একে স্প্রিংকে প্রসারিত করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু এখানে এটা বস্তু এগাচ্ছি, তো এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেই ঘর্ষণ বলের এগেনস্টে কিন্তু একটা ওয়ার্ক ডান করবে। তো সেই ওয়ার্ক ডান প্লাস স্প্রিংয়ের যে প্রসারণ হতে ওয়ার্ক ডান, এই দুটো ওয়ার্ক ডান কিন্তু একসাথে করবে কে, এই তোমার দেওয়া বেগের জন্য তৈরি হওয়া গতিশক্তি। তাহলে দিস কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু দুটো কাজ, একটা স্প্রিং, যেহেতু আমি প্রসারণ এক্স ধরে নিচ্ছি, তাহলে স্প্রিংয়ের যে এনার্জিটা লাগবে সেটা দ্যাট ইজ হাফ অফ কে এক্স স্কোয়ার প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যে কী করলে ঘর্ষণ বলে এগেনস্টে যে ওয়ার্ক ডানটা করলো সেটাও, তো যদি এক্স প্রসারণ করা হয় তাহলে বস্তুটা এক্স এগাবে, তাহলে ঘর্ষণ বলে এফ হলো এফ ইন্টু এক্স। তাহলে এইটা কিন্তু তোমার বুঝতে হবে যে আমি যদি ভি নট বেগ দিয়ে ওকে যে গতিশক্তিটা দিলাম সেই গতিশক্তিটা কনভার্ট হলে এসে গেছে একটা স্প্রিং এনার্জিতে, একটা মানে ডুইং ওয়ার্ক এগেনস্ট দ্য ফ্রিকশন, এই দুটো কাজে কিন্তু এটা ইউজ হলো। সো এখান থেকে আমি যদি দেখতে পারি ইমপ্লাইজ করে কী বের করতে হবে, এখান থেকে বের করতে হবে এক্সট্রা বের করতে হবে। যদি মান বসাই হাফ অফ এম কত, এম এর মান হলো 1, ভি কত, ভি এর মান হলো ভি নট হলো 4 মিটার স্কোয়ার 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ কে এর মান কত 200 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফ্রিকশন কত, ফ্রিকশন তো না মানে মিউ দেওয়া আছে, তাহলে মিউ এম জি ধরতে হবে, মিউ হলো 0.7 ইন্টু এম হলো 1, জি হলো 10 ইন্টু এক্স। দিস সলভ ইট অ্যান্ড ফাইন্ড এক্স। তাহলে হয়ে গেল, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4 4 16, 2 দিয়ে কাটলে 8, তাহলে 8 ইকুয়াল টু এদিকে 2 দিয়ে এটা কাটলে 100, তাহলে 100 এক্স স্কোয়ার প্লাস এখানে 0.7কে 10 গুণ করে 7x, দ্যাট এমপ্লয়িজ এখান থেকে বলতে পারি 100 এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা সলভ করতে হবে 800, তাহলে সিধা আছে যে ফেলে দিই ডাইরেক্ট, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ ইন্টু সি বাই 2a বাই 2 ইন্টু এ। কথা হচ্ছে দেখে নাও, এদিকে হচ্ছে -7 প্লাস মাইনাস 7 7 49, 4 32 3200, 49 প্লাস 3200
মানে 3249 √3249 ডিভাইডেড বাই 200, 3249 রুট করতে হবে, এটা ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাচ্ছে, আবার দেখি কোথাও ভুল করলাম নাকি। এদিকে হাফ অফ এম মানে 1 কেজি ছিল, তো 1 কেজি ভি নট হলো 4 স্কোয়ার, এদিকে হাফ অফ কে এর মান 200 এক্স স্কোয়ার বের করতে হবে, আর এদিকে 0.7 ইন্টু 10 ইন্টু এক্স 1 ইন্টু 10 ইন্টু এক্স মিউ এম জি। তো এখান থেকে এটা হলো 8, আর এদিকে হলো 100 এক্স স্কোয়ার আর 7x, তো 100 স্কোয়ার প্লাস 7x মানে সেইটা হলো 0, এটাই হচ্ছে। এবার 3249 এটা রুট করাটা একটা ব্যাপারে যাচ্ছে, 3249 এটা একটু রুট করতে হবে, রুট করে প্লাস মানটা নিতে হবে, যে কোনটা আসবে একটু অপশান দেখে নিতে হবে। ধরো ক্যালকুলেশনটা করো তোমরা, করলে মিলে যাবে। ক্যালকুলেশন করলে পজিটিভ মানটা নেবে, হ্যাঁ নেগেটিভ মানটা নেবে না, 0.25 মিটার বেরোবে, হ্যাঁ 0.25 মিটার বেরোবে, মানে অপশান এই বেরোবে। হ্যাঁ করে নাও ক্যালকুলেশনটা প্লিজ, হ্যাঁ আমার কাছে এই মধ্যে ক্যালকুলেটার নেই। চলো নেক্সট 60 কি বলছে, একটা রবারের ব্যান্ডকে এক্স দৈর্ঘ্য প্রসারিত করা হলো, মানে তা এফ ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার মানের একটা প্রত্যানায়ক বল প্রয়োগ করে, মানে যেহেতু আমি ওটাকে প্রসারিত করার চেষ্টা করছি, অবশ্যই একটা প্রত্যানায়ক বল আসবে যেটাকে প্রসারিত করতে আটকাবে, তার মান হলো এক্স প্লাস বি এক্স স্কোয়ার, যেখানে এ আর বি ধ্রুবক। তাহলে রবারের ব্যান্ডটিকে এল দৈর্ঘ্য প্রসারিত করতে হবে, তার এই প্রত্যানায়ক বলের বিরুদ্ধে করতে হবে, করতে কৃতকার্য কত? যেহেতু বলটা এক্সপ্রেশনে দেওয়া আছে, অর্থাৎ এখানে কৃতকার্য হবে ইন্টিগ্রেশন এক্স প্লাস বি এক্স স্কোয়ার মানে এফ ডিএক্স, আমি একবার লিখলাম ইন্টু ডিএক্স, লিমিট 0 থেকে এল। কথাটা বুঝলে কি বিষয়টা বলো? দেখো রবারের ব্যান্ডকে তুমি যখন প্রসারিত করছো এক্স দৈর্ঘ্য, তখন তোমার ফোর্স হলো এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এবার তুমি যদি এল দৈর্ঘ্য প্রসারিত করতে চাও, তাহলে যে ফোর্সটা প্রত্যানায়ক বল মানে যে ফোর্সের এগেনস্টে করছো, ভিতরে ইনসাইডে তৈরি হচ্ছে, হ্যাঁ তো সেটা কত হবে এফ ডিএক্স। এবার যেহেতু এল দৈর্ঘ্য প্রসারিত করবে, তো লিমিট হবে 0 থেকে এল, ইন্টিগ্রেশনটা করো, উত্তর হয়ে গেল এ এক্স স্কোয়ার বাই 2 বি এক্স কিউব বাই 3, 0 থেকে এল, দ্যাট ইজ এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3, অপশন সি। কোনো বিন্দু থেকে একটা অমসৃণ নততল বেয়ে একটি ব্লক, আচ্ছা এখানে একটা ছবি ছিল মিস হয়ে গেছে, ওয়েট 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 ওয়েট, তো সপনে দেখে বন্ধু বন্ধু নয়ন কো মন্দ, কি বলছে দেখো, বলছে কোনো বিন্দু থেকে একটি অমসৃণ নততল বেয়ে একটি ব্লক স্থির অবস্থায় এসে ভূমি পর্যন্ত নেমে এলে সেটি কে গতিশক্তি পায়। আচ্ছা ভালো কথা, যদি থিটা 45 ডিগ্রি হয়, তবে ওই ব্লকটিকেই ভূমি থেকে নততল বেয়ে ওই বিন্দুতে ওঠাতে কত কাজ করতে হবে। গল্পটা হলো যে আমি যদি এইখান থেকে একটা বস্তুকে এইখানে নামাই, তখন ও যে গতিশক্তি লাভ করে সেটা কে, তাহলে এই বস্তুটাকে যখন আমি এখানে উঠাবো, তখন সে কতটা মানে কি বলবো কতটা কাজ করতে হবে, ঠিক আছে। সো গল্পটা হলো যে ভালো করে বোঝো যে বস্তুটা যখন ওপর থেকে নিচে নামছে, আমরা নর্মালি জানি কি যে টপ পজিশানে যদি স্থিতিশক্তি যা হবে, বটম পজিশানে গতিশক্তি তাই হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ঘর্ষণ বল চলে আসছে, মানে অসংরক্ষী বল যেটা ঘর্ষণ বল, সেখানে ঘর্ষণ বলটাকে কিন্তু ইনক্লুড করতে হবে, ওকে। সো আমাকে এটা বুঝতে হবে যে যদি এইখানে যা শক্তি ছিল, সেই শক্তিটা এখানে এসে কিন্তু ইকুয়াল হবে না, এখান থেকে এইখানে আসতে যে ওয়ার্ক ডানটা করতে হবে, সেই ওয়ার্ক ডানটা এই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ব্যাপারটা বুঝো, এইখান থেকে এইখানে আসতে যে ওয়ার্ক ডানটা করতে হবে, সেই ওয়ার্ক ডানটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। আবার এইখান থেকে ওপরে উঠাতে যে এনার্জিটা লাগবে, সেটা আবার সেই ওয়ার্ক ডানটা সেই এনার্জিতে কনভার্ট হবে, তাই না। কনভার্সনটা বুঝলে কি ব্যাপারটা হলো, মনে করো এখানে বস্তুটা আছে,
বস্তুটা যখন এখানে নামাবো, নামাতে এখান থেকে এখানে নামাতে যে ওয়ার্ক ডানটা করতে হলো সেই ওয়ার্ক ডানটাই কিন্তু এই পয়েন্টে ওর কাইনেটিক এনার্জি। ওকে, সো আমাকে আগে ওয়ার্ক ডানটা বের করতে হবে। দেখো ভাই, আমি মিডিলে বস্তুটাকে আগে আঁকলাম। যদি আঁকি তাহলে আমরা জানি এই বরাবর কাজ করবে mg, সো এই বরাবর কাজ করবে থিটা হলে mg cos থিটা, অ্যান্ড এই বরাবর কাজ করবে mg sin থিটা, জানা আছে। আর এই বরাবর কাজ করবে ফ্রিকশন, কারণ এখানে ফ্রিকশনটা আছে, ফ্রিকশন লেস হলে আলাদা ব্যাপার ছিল, ফ্রিকশনটা আছে। আর এই বরাবর কাজ করবে লম্ব প্রতিক্রিয়া m। ওকে, সো যখন আমি বস্তুটাকে এই টপ পজিশন থেকে ডাউন পজিশনে নিয়ে যাব, সাপোজ ধরলাম যে এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি, সাপোজ ধরলাম এ বি ইকুয়াল টু এক্স ধরে নিলাম। ওকে, আর এ সি ইকুয়াল টু এইচ তো দেওয়াই আছে। তাহলে আমার যে ওয়ার্ক ডানটা সেটা কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত। ওয়ার্ক ডানটা দেখো, যখন আমি বস্তুটাকে নিচের দিকে নামাচ্ছি তখন যে ওয়ার্কটা বস্তুটার উপর যে নেট ফোর্স কাজ করছে সেটা কত, সেটা হলো যেহেতু এখানে ফ্রিকশনটা আছে, সো নেট যে কোনো এই পজিশন থেকে ধরতে হবে, সব পজিশনে সেম। আমি মাঝখানে পজিশনে ছবিটা ড্র করলাম, তাই এই যে mg sin থিটাটা এখান থেকে কাজ করা স্টার্ট করছে, কিন্তু সব জায়গাতে সেম কিন্তু। সো নিচের দিকে কাজ করছে mg sin থিটা, ওপর দিকে কাজ করে ফ্রিকশন। তার নেট ফোর্স কত ভাই, নেট ফোর্স হলো যেহেতু নিচের দিকে নামাচ্ছি, সো mg sin থিটা মাইনাস এফ, এটা নেট ফোর্স, ইন্টু কতটা নামাচ্ছি এক্স। দিস ইজ দ্য ওয়ার্ক ডান। তাহলে টপ পজিশন থেকে ডাউন পজিশন নিয়েতে ওয়ার্ক ডান করতে হবে কিন্তু এই পরিমাণ, যে ওয়ার্ক ডানটাই কাইনেটিক এনার্জি কেতে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। যখন আমি বস্তুটাকে ওপর থেকে নিচে নামাচ্ছি তখন বলছে সেটার কাইনেটিক এনার্জি হয়ে যায় কে, গতিশক্তি লাভ করে। লাভ করলো কী করে, এই এনার্জি কনজারভেশন করে, এখান থেকে এখানে মানে ওয়ার্ক ডান করে, ওয়ার্ক ডানটা এনার্জিতে কনভার্ট হলো। এবার আগে আমরা কী করতাম, জাস্ট ফ্রিকশনটাকে ইগনোর মারতাম, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে ফ্রিকশনটাকে ইগনোর মারা যাবে না। ক্লিয়ার। সো এবার যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, এটা কত হবে, এম কত কিছু মানটান বলে দিচ্ছে না, জি সাইন থিটা, সাইন অফ 45, সাইন 45 মাইনাস এফ হলো মিউ এন ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এম জি সাইন 45 মাইনাস মিউ এন মানে আবার এম জি কস থিটা, এম জি কস 45 ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এম জি সাইন 45 আর মিউ এম জি কস 45 মানে হলো সাইন 45 1/√2, তাহলে এম জি বাই √2 মাইনাস মিউ এম জি বাই √2 ইন্টু এক্স। এবার এক্সটা একটু বার করে নিই আমরা, এক্সটা কেমন বার করবো, দেখো এখান থেকে দেখো এইচ বাই যদি এক্স করি, এটা এক্স তো, তাহলেও কিন্তু হবে লম্বভাবে ত্রিভুজ মানে সাইন থিটা, সাইন 45 মানে 1/√2, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু হচ্ছে √2h, তাহলে এখানে বসতে পারবো √2h। তাহলে এখান থেকে √2 লসগু নিলে, √2 লসগু নিলাম, এম জি কমন নিলাম, মিউমের মানটা বলে দিচ্ছে না, মিউমের মান কত 0.5, এখানে বসিয়ে দিই 0.5, তাহলে এম জি √2 কমন নিলে লসগু নিলে এম জি মাইনাস 0.5 এম জি করলে 0.5 এম জি থাকবে ইন্টু √2h, √2 কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 mgh। এইটা হলো বস্তুটার ওপর থেকে নামতে যে কৃতকার্য করতে হবে, সেটা হলো 0.5 mgh, এবং সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হলো আমি এবার পরবর্তীতে কি বলছে যে আমি এবার ব্লকটাকে নিচ থেকে ওপরে নিয়ে যাব। যদি নিচ থেকে ওপরে নিয়ে যাই তাহলে কী হবে বলো, এখান থেকে একটু দাগ দিয়ে যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে করার চেষ্টা করব। দেখো যদি নিচ থেকে ওপর নিয়ে যাই তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে না সরি ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডানটা কত হবে, ওখানে তো কে বলা যাবে না, কারণ ওটা বলেছে যে ওপর থেকে যখন নিচে নিয়ে যাবো তখন সেটা কাইনেটিক এনার্জি কে হয়ে যাবে। ওয়ার্ক ডানটা কত হবে, এবার দেখো নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি, নিচ থেকে উপরে নিয়ে যাওয়া মানে এবার কিন্তু ঘর্ষণটা নিচে এদিকে শিফট করে গেল, নিচ থেকে উপরে নিয়ে যাওয়া মানে কিন্তু ঘর্ষণটা এবার এদিকে ঘুরে গেল কিন্তু, তার মানে এখানে কিন্তু আমি যে নিয়ে যাচ্ছি দুটো ফোর্সের এগেনস্টে নিয়ে যাচ্ছি, সেটা হলো এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন। আগে যখন নামাচ্ছিলাম তখন কিন্তু এমজি সাইন থিটা মাইনাস এফ নেট ফোর্সে নামাচ্ছিলাম, বর্তমানে এমজি সাইন থিটা নিচে দিয়ে কাজ করছে। মানে তুমি ছাদে যদি সিঁড়ি দিয়ে ওঠো বা সিঁড়ি দিয়ে যদি ঠেলো, ওর এমজি সাইন থিটা মানে ওর উপর এমজির যে সাইন থিটা কম্পোনেন্টটা যেটা ওয়েটের কম্পোনেন্ট সেটা তো নিচের দিকে কাজ করবে।
এবার ঘর্ষণটা আগে কোন দিকে উল্টো দিকে ছিল, আমি এবার ওপরে উঠাচ্ছি, মানে ঘর্ষণটাও কিন্তু উল্টো দিকে শিফট করা হলো। মানে এবার তুমি mg sin থিটা প্লাস এফ দুটোর এই দুটো ফোর্সের এগেনস্টে তুমি উঠাচ্ছ, তাহলে এখানে ওয়ার্ক ডানটা হবে কিন্তু mg sin থিটা প্লাস এফ ইন্টু এক্স। কথাটা বুঝলে কিনা বলো? যখন নামাচ্ছিলে তখন কিন্তু ওয়ার্ক ডানটা হচ্ছিল mg sin থিটা মাইনাস এফ এই নেট ফোর্সের এগেনস্টে, বর্তমানে কিন্তু mg sin থিটা প্লাস এফ এই ফোর্সের এগেনস্টে কিন্তু ওয়ার্ক ডানটা হচ্ছে। সো এখানে যদি আবার সব বসিয়ে দিই তাহলে কত, mg sin 30 মান মানে sin 45 মান 1/√2 প্লাস এফ এর মান আবার মিউ এন মিউ মানে 0.5, তারপরে mg তারপরে cos 45 মানে 1/√2 ইন্টু এক্স এর মান √2h, দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে সেম করতে গেলে √2 লসগু নিয়ে √2 কেটে যাবে, এইচ থাকবে, আর এদিকে যোগ হয়ে যাবে, যোগ হওয়া মানে 1 mg 0.5 mg 1.5 mg হয়ে গেল, √2 কেটে গেল 1.5 mgh। এটা হলো তোমার এই ওয়ার্ক ডানটা তোমার করতে হবে 1.5 ইন্টু mgh। আচ্ছা, এবার আগের এখান থেকে যদি আমরা mgh বের করে ফেলি, এখান থেকে যে mgh কত হবে, mgh বলতে হবে না k/0.5, তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে 1.5 ইন্টু mgh এর মানকে k/0.5, পয়েন্ট উঠে গেল 5 3 15, দ্যাট ইজ ইকুয়াল টু 3k। কী বলো? 3k। তাহলে নিচ থেকে উপর ওঠাতে যে কৃতকার্য করতে হবে তার মান প্রিভিয়াস কাইনেটিক এনার্জি 3 গুণ। অপশানে আছে কি? হ্যাঁ, অপশান আছে, অপশান সি। দেখো ভাই, বুঝতে পারলে কি? খুব ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রবলেম। ঢুকলো মাথায়? খুবই সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং প্রবলেম। এই দাগটা দেওয়ার কোনো মানে ছিল না, এমনি এইটুকুর মধ্যে হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। 62 কী বলছে দেখো, যদি 2 কেজি ভরের একটা ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটা নততল বরাবর ওঠাতে 300 জুল কাজ করতে হয়, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কত কাজ করতে হয়? মানে আগের অঙ্কটাই সেম টাইপের অঙ্ক। এটা নততলের মধ্যে যদি বস্তুটা থাকে তাহলে এই বরাবর কাজ করবে mg, এটা থিটা, এটা কাজ করবে mg cos থিটা, এটা কাজ করবে mg sin থিটা। যদি আমি ওপর দিকে উঠাই তাহলে এর দিক কাজ করবে ফ্রিকশান, আর এই বরাবর কাজ করবে n। ঠিক আছে, তো যদি আমি ওপর দিকে উঠাই তাহলে w ইকুয়াল টু নেট ফোর্স কত, কোন এগেনস্টে করছি, mg sin থিটা প্লাস এফ এই এগেনস্টে, ইন্টু যদি এটা হলো a, এটা b, এটা c, এসিকে ধরে এক্স ধরলাম, ইন্টু এক্স। ওকে, তার মধ্যে আমাকে ঘর্ষণ বলের এগেনস্টে এটা জানতে বলেছে। এবার এই ডাব্লুটা বলে দিয়েছে কত তোমার 300। ওকে, এবার এটা mg sin থিটা ইন্টু এক্স প্লাস এফ ইন্টু এক্স। এই ঘর্ষণ বলের বিরুদ্ধে কী ঘটছে মানে এফ ইন্টু এক্সটা বের করতে হবে। তাহলে এটা একটু বার করি। আচ্ছা, এখান থেকে একটু যদি এক্সটা বার করে নিই তাহলে কী হবে, h/x করলে এটা h2 করলে হবে সাইন থিটা। ঠিক আছে, h/x করলে হবে সাইন থিটা। তাহলে এখানে এটা ইউজ করবো, তাহলে এটা হয়ে গেলো mg ইন্টু সাইন থিটার জায়গায় h/x ইন্টু এক্স প্লাস এফ ইন্টু এক্স, এক্স কেটে গেল, ইটস ইকুয়াল টু mgh। m কত, m কত, m 2, g 10, h কত 10 প্লাস এফ ইন্টু এক্স। দ্যাট ইমপ্লাইজ এদিকে 2 10 20, 10 10 100, তখন 200, তাহলে 300 মাইনাস 200 ইকুয়াল টু এফ ডট এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 100 ইকুয়াল টু এফ ডট এক্স। তাহলে ঘর্ষণ বিরুদ্ধে কাছাকাছি হতো 100 জুল। হ্যাঁ, বুঝা গেল? এফ ডট এক্সটাই বের করতে হচ্ছিল আমাকে, ঘর্ষণের বিরুদ্ধে কতটা কাজ করলাম। ঠিক আছে, একটা অর্ধগোলাকৃতি মসৃণ পাত্রের গা বেয়ে একটা মসৃণ ব্লককে এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো। বি বিন্দুতে ব্লকটির ওপর পাত্রের লম্ব প্রতিক্রিয়া কত হবে? আচ্ছা, তার মানে এ বিন্দুতে ছিল, বি বিন্দুতে ছাড়লাম। দেখো, যখন এ বিন্দুতে ছিল তখন ওর মধ্যে যা ছিল পুরোটাই কিন্তু স্থিতিশক্তি। ঠিক আছে, মনে করলাম এটা হলো ফ্রেম অফ রেফারেন্স, এটা একদম ব্লকে, এটা গ্রাউন্ড, তাহলে এটা গ্রাউন্ড লেভেলতে কিন্তু আর এটা যদি রেডিয়াস আর হাইটে, তাহলে এ বিন্দুতে স্থিতিশক্তি কত, ইউ কত, ইউ ইকুয়াল টু এম জি ইন্টু আর, হয়ে গেছে। আচ্ছা, বি বিন্দুতে আসি। বি বিন্দুতে যেহেতু বস্তুটার মধ্যে একটা বেগ রয়েছে, অর্থাৎ ওর মধ্যে গতিশক্তি রয়েছে, স্থিতিশক্তিও রয়েছে। আগে এটা একটু বিচার করে নিই। প্রথমত এই বরাবর কাজ করবে এমজি, এই বরাবর আর এই বরাবর কম্পোনেন্ট ভাগ হবে, তার মধ্যে এটা থিটা যেহেতু, সো এটা থিটা হওয়া মানে এটা থিটা, তো তার মানে কিন্তু এখানে
এটা থিটা হলে কিন্তু এটা একটু বুঝতে হবে যে কোনটা থিটা হচ্ছে, এটা থিটা নয় কিন্তু, হ্যাঁ এটা হলো, এটা এদিকে আসছে, এটা এইখানে থিটা, তাহলে এটা হবে এদিকে থিটা, আবার 90 থিটা, আবার এটা 90, তার মানে এটা 90 মাইনাস থিটা, আবার এটা 90, তাহলে এটা হবে, এটা থিটা হলে এটা থিটা, আবার এটা থিটা হলে তোমার এখানে এই দুটো 90, এই দুটো আবার 90, তাহলে এটা হলো 90 মাইনাস থিটা, আবার এটা 90 মাইনাস থিটা, আবার এই দুটো 90, তাহলে এটা হবে 90 মাইনাস 90 মাইনাস থিটা মানে থিটা, এইটা হবে থিটা, ঠিক আছে। তাহলে ওটা থিটা হলে এটা যদি থিটা হয় তাহলে এদিকটা হবে এমজি কস থিটা, আর এইটা হবে এমজি সাইন থিটা। ওকে, তাহলে এখানে এদিক কাজ করছে এমজি সাইন থিটা, আচ্ছা এদিক কাজ করবে এন, মানে লম্ব প্রতিক্রিয়া বল, যেটা আমাদের বার করতে হবে। তাহলে এবার যদি দেখো বস্তুটা যেহেতু এটা একটা সার্কুলার পথেই ঘুরছে, তাহলে নেট ফোর্স কত, এটা সেন্টারে বলতে পারো, সেন্টার বরাবর নেট ফোর্স কত দাও তো, নেট ফোর্স হলো এন মাইনাস এমজি সাইন থিটা। দেখো এটা বুঝছো কিনা বলো ভালো করে। আবার দেখো বস্তুটা যখন এখানে আছে তখন ওর এমজি কাজ করবে, এটা গ্রাউন্ড ধরেছি তাহলে এর সাথে লম্ব, এবার এটা থিটা হলে প্রমাণ করে দেখালাম এটা থিটা, এটা থিটা মানে এই কম্পোনেন্টটা এমজি কস থিটা, এই কম্পোনেন্টটা এমজি সাইন থিটা। তাহলে এই বস্তুটার উপর যদি এদিকে এন কাজ করে, এদিকে কাজ করছে এমজি সাইন থিটা, তাহলে নেট ফোর্স কত, এন মাইনাস এমজি সাইন থিটা, যেটা সেন্টার বরাবর কি দিচ্ছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, যার মান এম ভি স্কোয়ার বাই আর, আর যদি রেডিয়াস হয়, এটুকু বুঝে লাগে। ওকে, এটা একটা থাকলো 1 নম্বর ইকুয়েশন। নেক্সট হলো এ পয়েন্টে যখন ছিল তখন তার ছিল স্থিতিশক্তি এমজিআর, বি পয়েন্টে ওর বেগও আছে আবার হাইটও আছে, তাহলে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি দুই থাকবে। তাহলে বি বিন্দুতে কী হবে, বি বিন্দুতে হবে ইউ প্লাস কে, ইউ কত, ইউটা হলো এমজি হাইট, এবার হাইটটা বের করতে হবে, এখানে হাইটটা কত দেখো, এই হাইটটা কত, এই হাইটটা বের করতে হবে, এইটুকু হাইটটা বের করতে হবে। এইটুকু হাইট বের করার জন্য দেখো এটা যদি থিটা হয় তাহলে এইটা কত, এটা হলো আর রেডিয়াসই হচ্ছে, তাহলে এইটুকুটা হবে কিন্তু আর সাইন থিটা, মানে এইটুকুটা হবে আর সাইন থিটা, আবার এখান থেকে এতটা আর, তাহলে এইটুকুটা হলো আর মাইনাস আর সাইন থিটা, তাহলে এই হাইটটা এখান থেকে হতো আর মাইনাস আর সাইন থিটা। দেখো এটা বুঝলে কিনা। আবার দেখো প্লাস, এটা কিন্তু বলছি প্লাস, আর কাইনেটিক এনার্জি হতো যদি বেগ ভি হয় তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার, এটা হলো কাইনেটিক এনার্জি। আবার দেখো ভালো করে, যখন বস্তুটা এই পজিশনে আছে তখন ভূমিতে কত উঁচুতে আছে, এই রেডিয়াসটাও আর এই রেডিয়াসটা আর, কিন্তু গোল পথ যেহেতু, এবার এই রেডিয়াসটা আর হলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করে এই ত্রিভুজটার, এটা থিটা হলে এইটুকুটা আর সাইন থিটা, তাহলে এটুকু আর মাইনাস আর সাইন থিটা, তাহলে এই হাইটটা হলো আর মাইনাস আর সাইন থিটা, তাহলে এটার স্থিতিশক্তি হলো এম জি ইন্টু আর মাইনাস আর সাইন থিটা। আবার যদি ওখানে বেগ ভি অর্জন করে তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার হবে তোমার কি গতিশক্তি, তাহলে এটা হলো স্থিতিশক্তি, এটা হলো এই বিন্দুতে গতিশক্তি। আমরা জানি কি এই বিন্দুতে স্থিতিশক্তি যা, বি বিন্দুতে এই টোটাল মানে টোটাল শক্তি সবসময় একই, আর এই বিন্দুতে কোনো ইয়ে ছিল না, মানে স্থির ছিল, মানে গতিশক্তি ছিল 0, তাহলে এই বিন্দুতে যদি টোটাল শক্তির কথা বলি তাহলে সেটা হলো ইউ প্লাস কে, যদি বলি তাহলে এটা প্লাস 0, মানে এম জি আর। এবার কি হয় গতিশক্তি কনজারভেশন বলে এই দুটো সমান, তাহলে এখান থেকে বলতে হয় না এম জি আর ইজ ইকুয়াল টু এম জি আর মাইনাস আর সাইন থিটা প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এম জি আর কেটে যাচ্ছে, তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার বেরোচ্ছে হলো এম জি আর সাইন থিটা, এম জি আর সাইন থিটা। এখান থেকে যদি আমরা এম ভি স্কোয়ার বাই আরটা বের করি তাহলে সেটা হবে 2 এম জি সাইন থিটা। ওকে, এবার এই এম ভি স্কোয়ার বাই আরটা মান যদি এখানে বসিয়ে দিই তাহলে এন ইকুয়াল টু হবে এন মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে 2 mg sin theta, 2 mg sin theta, that implies n equal to হবে 3 mg sin theta। খুব দারুণ অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। সো অপশান ডি। দেখো বুঝলে কিনা, খুবই দারুণ অঙ্ক, ভালো করে বোঝার চেষ্টা করো, সহজ কিন্তু কঠিন কিচ্ছু নয়। দুটা থিওরি অ্যাপ্লাই করলাম, এক যেহেতু জিনিসটা ঘুরছে অর্থাৎ এই পয়েন্টের নেট ফোর্স ইকুয়াল টু হবে এম ভি স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র বলের সমান, আর দুই যে কোনো পয়েন্টের টোটাল এনার্জি কনজার্ভ থাকে, তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি বের করলাম আর বি পয়েন্টে টোটাল এনার্জি বের করলাম। বি পয়েন্টে টোটাল এনার্জি বের করার সময় আমাকে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল দূরে নিতে হলো, আর এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি আছে, কাইনেটিক এনার্জি 0, দুটো ইকুয়াল করলাম, করে এখান থেকে আমরা এম ভি স্কোয়ার বাই আর এর মানটা বের করলাম, এখানে পুট করলাম, তো আমার এন এর মানটা চলে এলো। ভালো করে ধীরে সুস্থে দেখো, খুব সহজ।
থিটাটা বের করাটা দেখবে, নিজে করবে, বের করতেই পারবে থিটা কোনটা হবে। ঠিক আছে, সবসময় আমরা এখানে থিটা পাই অন্যান্য প্রবলেমে, এই নকল প্রবলেমে, কিন্তু এখানে থিটাটা এদিক হলো, অর্থাৎ মানে এনের নিচেরটা কিন্তু এমনি সাইন থিটা হলো। হ্যাঁ, গুলাবেন না সেজন্য। চলো নেক্সট। 64, 65, 66, 67। 64 কী বলছে? 4m ভরের একটা বস্তু XY তলে স্থির অবস্থায় আছে। ভালো কথা। বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলো, ওই 3টা টুকরো তৈরি করলো, 3টা টুকরো ভেঙে গেল। m ভরের 2টা টুকরো v বেগে পরস্পরের সমকোণে গতিশীল, তাহলে বিস্ফোরণের ফলে উৎপন্ন মোট গতিশক্তি কত হবে? আচ্ছা, ব্যাপারটা হলো যেটা হলো 4m ভর, তার মধ্যে এখান থেকে m ভরের একটা বস্তু v বেগ নিয়ে চলে গেলো এদিকে, আর একটা m ভরের বস্তু v বেগ নিয়ে চলে গেলো এদিকে, সেম বেগের সমকোণে, তাহলে বাকি থাকবে 2m। দেখো ভাই, m এই দুটোর যদি একেবারে সমকোণ হয়, তবে দেখো সংঘর্ষের মানে বিস্ফোরণ হওয়ার আগে ভরবেগ কত ছিল? ভরবেগ ছিল 4m × 0, কারণ বেগ ছিল না, অর্থাৎ 0। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিস্ফোরণের পরেও কিন্তু টোটাল ভরবেগ 0 হবে। এবার এর ভরবেগ আর এর ভরবেগে যদি সাম করি, তাহলে তার ভেক্টর সাম দাঁড়াবে এই বরাবর, যার অ্যান্সার হবে √mv তার স্কোয়ার প্লাস mv তার স্কোয়ার। যেহেতু দুটো একেবারে লম্ব, দ্যাট ইজ √2m স্কোয়ার v স্কোয়ার, দ্যাট ইজ √2mv। এটা হলো ভেক্টর বা টোটালটা এই দুটো। বাকি যে 2m ভরে থাকলো তার বেগ, তাহলে তার মানে ভরবেগ কত হবে? অবভিয়াসলি তার ভরবেগ যাই হোক না কেন, সেটা এইটার এই √2mv ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে, তাহলে সেটা এই দুটো নেট করে অ্যান্সারটা 0 করতে পারবে। তাহলে তার বেগ যদি v' হয়, তাহলে তার ভরবেগ হবে 2m ভর, আর বেগ হলো v'। এইটা আর এইটা কিন্তু এক্স্যাক্টলি সমান হতে হবে, তাহলেই কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রটা ম্যাচ করবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হলো 2mv', এই v'-টা হলো 2m ভরের বস্তুর বেগ, ইজ ইকুয়াল টু √2mv। এখান থেকে m কেটে গেল, দ্যাট ইজ v' ইকুয়াল টু নাথিং বাট v/√2। নিচে 2 আসতো, √2 হয়ে যাবে, 2/√2, একটা √2 কেটে গেল, মানে v/√2। সো আমি v'-টা পেয়ে গেলাম। সো ফাইনালি আমরা বলতে পারি শক্তি ইকুয়াল টু, মানে গতিশক্তি ইকুয়াল টু, প্রথমটা m ভরের যেটা বস্তু তার গতিশক্তি হাফ অফ mv স্কোয়ার, পরেরটা এটাও হাফ অফ mv স্কোয়ার, আর ফাইনাল যেটা 2mটা হাফ অফ 2m ইন্টু v, কত v' হলো v/√2 তার স্কোয়ার, তাহলে v স্কোয়ার/2। তাহলে এখান থেকে 2 কেটে গেল, মানে হাফ অফ mv স্কোয়ার দাঁড়ালো, ইট ইজ 3 × 1/2 mv স্কোয়ার, মানে 3/2 mv স্কোয়ার, মানে অপশন বি। ওকে, 65 কি বলছে? স্থির ক্ষমতার একটা যন্ত্রের সাহায্যে একটা বাক্সকে সরল রেখায় সরানো হচ্ছে, তার t সময় পরে যে দূরত্ব সরবে তা কিসের সাথে সমানুপাতিক হবে? আচ্ছা, ক্ষমতা কত? p ইকুয়াল টু আমরা জানি f × v, f মানে ma × v। এবার a আর v কে আমরা ইন টার্মস অফ সরণ আর টাইম বের করবো। তাহলে a মানে s/t স্কোয়ার, আর v মানে s/t, দ্যাট ইমপ্লাইজ p ইকুয়াল টু হলো ma স্কোয়ার/t কিউব, that implies a square is equal to p t cube by m, that implies a square is proportional to t cube, that implies a is proportional to t to the power 3/2, option C। সংঘাত গুণাঙ্ক 0, তাহলে বস্তু দুটোর মধ্যে সংঘাতের পর কি হয়? আচ্ছা, সংঘাত গুণাঙ্ক 0 মানে, সংঘাত গুণাঙ্ক মানে জানি আমরা, সংঘাত গুণাঙ্ক E ইকুয়াল টু হয় হলো সংঘর্ষের পরে অপসরণ বেগ, মানে v2 - v1 বাই আগমন বেগ, মানে u1 কাটাতে u2 হয়, u1 - u2। এবার ই এর মান যদি 0 হয়, দ্যাটস মিন এটা 0 হয়ে গেল, মানে কোনো 0, মানে v2 ইকুয়াল টু v1, মানে যে দুটো বস্তু আছে তাদের দুজনের বেগ সমান হয়ে যাবে। দুজনের বেগ সমান হয়ে যাওয়া মানে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো কী হবে? তাহলে দুটি বস্তু স্থির অবস্থা থাকবে, হবে না, দুটি বস্তু পরস্পর সাথে আটকে যাবে, অপশান বি হবে। হ্যাঁ, বস্তুটি একই বেগে বিপরীত দিকে চলতে থাকবে, হবে না, আর বস্তুটি ভিন্ন বেগে একই দিকে চলতে থাকবে, এটা হবে না। দুটো বস্তু একই দিকে একই বেগে চলবে, দ্যাটস মিন তারা একসাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না? তাই অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ কিন্তু সবসময় সংরক্ষিত হয়, ভরবেগে কোনো প্রবলেম হয় না, সে স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক। কিন্তু যেটা হয় না সেটা হল গতিশক্তি, বিকজ বেগের মান পাল্টে যায়। অস্থিতিস্থাপক সংঘর্ষে আগমন বেগ আর মানে যা হয়, মানে কী বলে ওটাকে, কী বেগ বলে, অপসরণ বেগ, তার ই গুণ হয়। ঠিক আছে, কারণ সংঘাত গুণাঙ্ক থাকে, দ্যাটস মিন তার বেগটা পাল্টে যায়, বেগ পাল্টে যাওয়া মানে তার গতিশক্তি পাল্টে যাবে। কিন্তু ভরবেগের কোনো পরিবর্তন হয় না, মানে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। 64% 67। চলো নেক্সট।